আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের প্রি টেস্ট ফেজ 2 পরীক্ষা সামনে চলে আসছে, খুবই সন্নিকটে। এই পরীক্ষাকে সামনে নিয়ে তোমরা তোমাদের যে প্রতিদিনের পড়াগুলো সুন্দরভাবে শেষ করছো, এই প্রত্যাশা নিয়েই আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি আল আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ। আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই নতুন টপিকটিতে আমরা প্রবেশ করার পূর্বে আমরা কিছু ছবি দেখে নেব। কি ছবিগুলো আমরা দেখব? এখানে একটি পুরনো স্থাপনা দেখা যাচ্ছে। এখানে আন্দোলনের একটি চিত্র দেখা যাচ্ছে। এখানে বঙ্গবন্ধুর ছবি এবং তার একটি বিখ্যাত বাণী দেওয়া আছে। কি বলছে এখানে? আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো, আমি বাঙালি, আমি বাংলা, আমার ভাষা, আমার দেশ বাংলাদেশ। এটা বঙ্গবন্ধুর বিখ্যাত বাণী। এরপরে যে ছবিগুলো দেওয়া আছে দেখো, এখানে একটা পুরনো স্থাপনার ছবি, বাংলাদেশের ঐতিহ্য। এখানে দেওয়া আছে বাঘ। এখানে যে ছবিটা দেওয়া আছে, খেয়াল করে দেখো, এই ছবিটি মনে হচ্ছে কতগুলো লোক একটা লোককে নির্যাতন করছে। এখানে আবার দেয়া আছে অন্য ব্যতিক্রম ধর্মী দুটি ছবি। সেই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভদ্র মহিলা কাঁদছেন আর একজন তাকে সান্ত্বনা দিচ্ছেন। এই যে ভালোবাসা, এই যে এখানেও ভালোবাসার ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে নির্যাতন আর একদিকে ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি আমরা, সূর্যের দিকে কে যেন হাত বাড়িয়ে আছে। এই যে ছবিগুলো আমি তোমাদের সামনে প্রদর্শন করলাম, এই ছবিগুলো থেকে আমাদের ভিতরে কোনো অনুভূতি জন্ম নেয় কিনা? আজকে আমরা আসলে কি পড়তে যাচ্ছি, কোন টপিকটি নিয়ে আমরা আলোচনা করব? আমার মনে হয় তোমাদের ভিতরে অলরেডি উদ্দীপনা তৈরি হয়ে গেছে। তোমরা আসলে বুঝতে পারতেছো আমরা আসলে কোন দিকে আলোচনা যাচ্ছি। এখানে একটি ছবি দেওয়া আছে, দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে কতগুলো ছবি এখানে দেওয়া আছে। এই ছবিগুলো দেখো তো, নির্যাতনের একটা চিত্র। এখানে একটা নির্যাতনের চিত্র। এখানে সিংহ দিয়ে নির্যাতন করা হচ্ছে। এখানে হয়তো চাবুক মেরে রক্তাক্ত করা হচ্ছে, লাল করে দেওয়া হয়েছে। এই ছবিগুলো থেকে আমাদের উদ্দীপনাগুলো আরেকটু শক্ত হচ্ছে, আরেকটু মজবুত হচ্ছে, যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। নাম চলে আসছে আবু জাফর ওবায়দুল্লাহ। পাঠ ঘোষণা করার আগেই আসলে আবু জাফর ওবায়দুল্লাহ না, শুধু আমরা আজকে যেটা পড়বো পাঠ। কি পাঠ পড়বো দেখো তো? আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। এখন উপরের ছবিগুলোর সাথে আমি একটু মিলিয়ে দেখি, চিন্তা করে, যে উপরের ছবিগুলোর সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মিল রয়েছে কিনা। কিংবদন্তি মানে কি? জনশ্রুতি, লোকমুখে প্রচলিত যে কাহিনী, এটা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমরা কি আজকে পাঠ করব? এই কবিতার কবি পরিচয় সম্পর্কে জানবো, কবিতার মূলভাব সম্পর্কে জানবো, এবং কবিতার যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো জানবো। এগুলো আজকে পড়বো। এগুলো পড়লে কি জানতে পারবো? কবি পরিচয় আমরা বলতে পারবো, মূলভাব বলতে পারবো, এবং এর যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে পরীক্ষায় আসার মতো, সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। ওনার জন্ম হয়েছিল 1934 সালে, মৃত্যু হয়েছিল 2001 সালে। কবির জন্ম মৃত্যুর সালটা আমরা মনে রাখবো। কমলের চোখ, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা গ্রন্থ রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। বাংলা সাহিত্যের অবদানের জন্য তিনি লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার 1982 সালে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। 1982 সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী, এবং 1984-তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দেখো, 82-তে তিনি ছিলেন বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী। 84-তে তিনি ছিলেন বাংলাদেশ সরকারের যুক্তরাষ্ট্রে, মানে আমেরিকা, যেটাকে আমরা বলি আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তার কবিতায় প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। তার কবিতায়, মানে এই কবিতাটা না শুধু, মানে সবগুলো কবিতার মধ্যে, মানে ওভারঅল সব কবিতার মধ্যে কি প্রাধান্য পেয়েছে? সবগুলো কবিতার মধ্যে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। এখন মূল ভাবটা আমরা আমাদের মতো করে পড়ব।
এই কবিতায় আমাদের পূর্বপুরুষদের কিছু কথা বলা আছে। আমাদের পূর্বপুরুষরা অনার্য শ্রেণীর ছিলেন, নিচু শ্রেণীর ছিলেন, তারা পরাধীন ছিলেন, তাদের পরাধীনতার কথা বলা আছে। অনার্য নিচু শ্রেণী থাকার কারণে তাদের প্রতি যে আর্যরা, বিশেষ করে তারা যে যাদের কাছে পরাধীন ছিলেন, তারা কি করত? অমানসিক নির্যাতন করত। সে নির্যাতনের চিত্র কবি এখানে তুলে ধরেছেন, যে কিভাবে তাদের প্রতি নির্যাতন করা হতো। এবং তারা যে কৃষি শ্রেণী ছিলেন, কৃষি পেশাজীবী ছিলেন, সেই কৃষি পেশাজীবীর কথাও কবি এখানে উল্লেখ করেছেন। সাথে সাথে তিনি কি করেছেন? এই তাদের কৃষি পেশাজীবী নির্যাতন, অত্যাচার, সেই অত্যাচারের চিহ্নের কথা বলার পাশাপাশি তিনি কি করেছেন? যে আমাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, সেই গৌরব উজ্জ্বল ইতিহাসের কথাও কবি বর্ণনা করেছেন। আমরা বাঙালি কি করতে পারতো? বাঙালি বন জঙ্গল, হ্যাঁ, পাহাড় পর্বত, এগুলো কি করতে পারতো? এগুলো পরিষ্কার করে, এগুলো ডিঙিয়ে তারা কি করতো? তাদের কৃষিকাজ পরিচালনা করত। এবং এই যে বাঙালির যে গৌরব উজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে কবি আমাদেরকেও কি করেছেন? স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। এবং তিনি এখানে বারবার মানে জনমানুষের সর্বাঙ্গীন মুক্তির জন্য বারবার একটি কথা উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে কি? কবিতা। কবিতা কখনো এখানে দেখা দিয়েছে আমাদের সামনে, কবিতা কখনো পরিশ্রম হিসাবে, কবিতা কখনো কবিতা হিসাবে বা সুন্দর মন মানসিকতা হিসাবে, কবিতা কখনো আমাদের সামনে ধরা দিয়েছে আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ রূপে। তাই তিনি বারবার একটি শব্দ উচ্চারণ করেছেন এখানে, কবিতা, অর্থাৎ কবিতার মাধ্যমেই যেন মুক্তি। এই মূল ভাবের পর এবার আমরা জানার চেষ্টা করব এই কবিতার যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো লক্ষ্য করে দেখো। আমরা যেহেতু মূল ভাব পড়েছি, অত্যাচার নির্যাতনের কথা বলেছি, এরই আলোকে আমরা এখন কি করব? অনুধাবনমূলক প্রশ্নগুলো শেখার চেষ্টা করব। দেখো, প্রথমে যে প্রশ্নটি দেয়া আছে, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, ব্যাখ্যা করো। তার পিঠে রক্ত জবার মতো, এইখানে তার মানে কে? তার মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ। রক্ত জবার মতো ক্ষত মানে কি? রক্ত জবা মানে কি? রক্ত মানেই তো লাল, রক্ত জবা মানে হচ্ছে রক্তের মতো লাল জবা ফুল। তার মানে বলছে যে আমাদের যে পূর্বপুরুষ, তার পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। এখন এই রক্ত জবার মতো ক্ষত থাকার কারণ কি? কারণ হচ্ছে, আমি যে বলেছিলাম একটু আগে, যে বাঙালি পূর্বপুরুষ কি ছিল? কৃতদাস ছিল, অনার্য শ্রেণীর ছিল। এই অনার্য কৃতদাস থাকার কারণে তারা যেহেতু পরাধীন ছিল, এই জন্য তাদের দুঃখিত, কৃতদাস না, পরাধীন ছিল। এই পরাধীন থাকার কারণে তাদের সাথে কেমন আচরণ করা হতো? কৃতদাসের মতো আচরণ করা হতো। এই যে কৃতদাসের মতো আচরণ করা হতো, তাদের কিভাবে? তাদেরকে চাবুক মারা হতো। ওই যে আমরা একটা ছবি দেখেছিলাম, সিংহ দিয়ে নির্যাতন করা হতো। এই যে চাবুক মারা, সিংহ দিয়ে নির্যাতন করাতে কি হয়? আমাদের শরীরটা রক্তাক্ত হয়ে যায়। সে কথাই এখানে বলেছে, যে এই যে নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে শোষকদের আমাদের পিছনে কি হয়ে গেছে? রক্ত জবার মতো ক্ষতচিহ্ন হয়ে গেছে, লাল টকটকে ক্ষতচিহ্ন। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা, কবিতা। কবি এখানে কৃষক যে জমিতে ফসল ফলান, সেই ফসল ফলান যে সেই ফসলকে কি করেছেন? কবিতার সাথে তুলনা করেছেন। একটি কবিতা যেরকম অনেক সাধনা, অনেক সংস্কৃতি মনা চিন্তা ভাবনার ফলে একটি কবিতার জন্ম হয়, অর্থাৎ অনেক পরিশ্রমের ফলেই, অনেক চিন্তা ভাবনার ফলে একটি কবিতার জন্ম হয়, তেমনিভাবে একটি জমিতে ফসল ফলাতে হলেও কি করতে হয়? অনেক শ্রম, অনেক চিন্তা, অনেক সাধনা করতে হয়। এই জন্য কবি কি বলেছেন? শস্য দানাকে কি করেছেন? কবিতার সাথে তুলনা করেছেন। আমি বিচলিত স্নেহের কথা বলছি, ব্যাখ্যা করুন। বিচলিত স্নেহ, স্নেহ মানে তো ভালোবাসা, আমরা জানি। বিচলিত স্নেহটা কি? মানে উৎকণ্ঠিত ভালোবাসা। আচ্ছা, আমাদের জন্য উৎকণ্ঠিত ভালোবাসা কে দেখায় বলতো? আমাদের আত্মীয়, আমাদের বোন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাইয়েরা, আমাদের স্ত্রী সন্তানেরা আমাদের জন্য কি থাকে? উৎকণ্ঠিত থাকে। সেই উৎকণ্ঠার সাথে কি মিশ্রিত থাকে? সেই উৎকণ্ঠার সাথে ভালোবাসা মিশ্রিত থাকে। এই জন্য বলেছে বিচলিত স্নেহ। এই জন্য বিচলিত স্নেহ বলল কেন? বিচলিত স্নেহ এই জন্য বলল যে যেহেতু আমাদের পূর্বপুরুষেরা কি ছিল? পরাধীন ছিল। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে কি করতে হয়েছে? প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে, প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে। তো এই যে যুদ্ধে
বাংলা মায়ের সন্তানেরা গিয়েছে, আমাদের পূর্বপুরুষরা গিয়েছে, তাহলে বাড়িতে যারা ছিল তারা কি করেছে? তাদের ভিতরে একটা চিন্তা কাজ করেছে। সেই চিন্তার পাশাপাশি তাদের ভিতরে কি ছিল? তাদের প্রতি স্নেহ ছিল। স্নেহ থাকার কারণেই কিন্তু তাদের ভিতরে চিন্তাটা কাজ করেছে। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে জানে না। এখানে কি বলছে কবি? যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যার ভিতরে একটা সুন্দর মন নেই, সে তো কখনো স্বাধীনতার কথা চিন্তাই করবে না। সে পরাধীনতা তাকেই কি করবে? প্রাধান্য দেবে। এই জন্য কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতেও পারে না। যুদ্ধে যেতে হলে কি দরকার? একটা স্বাধীন দেশ প্রত্যাশা করার একটা মানসিকতা দরকার। কিন্তু সেই মানসিকতা তাদের মধ্যেই থাকে যারা কবিতা শুনতে জানে। কবি এই কথাই বলেছেন এখানে, ভালোবাসা দিলে মা মরে যায়। আচ্ছা, ভালোবাসা দিলে মা মারা যাবে কেন? ভালোবাসা দিলে তো মা বেঁচে থাকবে আরো, তাই না? এটাই তো আমরা জানি যে ভালোবাসা দিলে মা বেঁচে থাকে। কিন্তু এখানে ভিন্ন কথা বলছে, ভালোবাসা দিলে মা মরে যায়। কেন মরে যায়? আসলে এখানে মা মানে হচ্ছে জন্ম ধাত্রী মা নয়। এখানে মা মানে হচ্ছে জন্মভূমি, মাতৃভূমি, দেশ। বলছে ভালোবাসা দিলে সেই দেশ মারা যায় বা মরে যায়। কেন? মানে পরাধীন হয়ে যায়। কিভাবে পরাধীন হয়ে যাবে? আমরা যদি আমাদের যে জন্মদাতা মা জন্মধাত্রী মা রয়েছে, সেই জন্মধাত্রী মায়ের ভালোবাসায় দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে গিয়ে আমরা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ি, তাহলে এক মাকে ভালোবাসতে গিয়ে আমার আর এক মা কি হয়ে গেল? মানে দেশ মাতা পরাধীন হয়ে গেল। এই জন্য বলছে ওই আমার যে জন্মধাত্রী মা রয়েছে, সেই মাকে ভালোবাসতে গেলে, সেই মাকে ভালোবাসে বাড়ির মধ্যে থাকতে গেলে আমার আর এক মা দেশ মাতা পরাধীন হয়ে যায়। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। বললাম না যে কবিতাকে এখানে বিভিন্ন আঙ্গিকে কবি বর্ণনা করেছেন। বলছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। কবিতাকেও তিনি কি করেছেন? সশস্ত্র সুন্দর বলেছেন। সৌন্দর্যকেও আবার সশস্ত্র বলেছেন। সৌন্দর্য সশস্ত্র হবে কেন? সশস্ত্র মানে হচ্ছে অস্ত্র সজ্জিত। হ্যাঁ, সৌন্দর্য প্রকাশের মাধ্যমেও কি করা যায়? দেশকে, মানুষকে জয় করা যায়, মানুষকে ভালোবাসা যায়। যখনই তুমি সৌন্দর্য, তোমার ভিতরে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের অভ্যুত্থান ঘটাতে পারবে, সেই ভালোবাসার অভ্যুত্থান ঘটাতে পারবে, মানুষের মধ্যে সেই ভালোবাসার সৌন্দর্য ছড়িয়ে দিতে পারবে, তবেই তো স্বাধীনতার স্বাদ ভোগ করা যাবে। কবি বলছেন এটাও এক ধরনের কবিতা। অর্থাৎ আমি যদি সৌন্দর্যকে সর্বত্র ছড়িয়ে দিতে পারি, অভ্যুত্থান ঘটাতে পারি সৌন্দর্যের, তাহলে সেই সৌন্দর্যও হতে পারে এক ধরনের কবিতা। এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে দেখো, যে সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এর আগে একটি লাইন আছে আসলে, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। আচ্ছা, বলছে যার ভিতরে কবিতা শোনার মতো মানসিকতা নেই, যার ভিতরে একটা সুন্দর মন নেই, সে কখনোই কি করে না? সূর্যের যে শক্তি, সূর্যের যে তেজ, সে সেই তেজটাকে নিজের মধ্যে ধারণ করতে পারে না। কারণ তার ভিতরে তো সেই কামনাই নেই, বাসনাই নেই, ইচ্ছাই নেই, সেই মানসিকতাই নেই। সেই মানসিকতা, কবি এখানে সূর্যের কথা কেন বলেছেন? যে আমরা তো পরাধীন ছিলাম, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঁচতে হলে আমাদের তো শক্তি দরকার। সেই শক্তি আমরা কোত্থেকে? বলছেন এখানে সূর্যের উপমা দিয়ে বলেছেন যে সূর্য থেকে যেভাবে আমরা সব কিছু শক্তি পাই, আমরাও সেই শক্তি কোত্থেকে পাবো? সূর্য থেকেই পাবো। তো সূর্য থেকে যদি শক্তি পেতে হয়, সূর্যের তেজ যদি আমার ভিতরে ধারণ করতে হয়, তাহলে তো আমাকে কবিতা শুনতে হবে। এটাই এখানে কবি বলছেন। পূর্বপুরুষদের কৃতদাস বলা হয়েছে কেন? পূর্বপুরুষদের কৃতদাস বলা হয়েছে কেন? আসলে তাদের সাথে কৃতদাসের মতো আচরণ করা হতো। তারা পরাধীন ছিল, তারা স্বাধীন ছিল না, তারা অন্যের অধীনে ছিল। এই অন্যের অধীনে থাকার কারণে তাদের প্রতি অকথ্য নির্যাতন করা হতো। এই জন্য কবি বলেছেন পূর্বপুরুষদেরকে কৃতদাস। এরপরে কি বলা হয়েছে দেখো, গাভীর পরিচর্যাকারীকে জননী আশীর্বাদ দেবে কেন? গাভীর পরিচর্যাকারীকে জননী আশীর্বাদ দেবে কেন? দেখো, বলছে যে গাভীর পরিচর্যা করে, অর্থাৎ গাভীকে যারা লালন পালন করে, হিন্দু ধর্ম অনুযায়ী আমরা যদি চিন্তা করি, গাভীকে বলা হয় মাতা, গো মাতা। তো মায়ের যে পরিচর্যা করবে, মা তাকে তো অবশ্যই আশীর্বাদ দিবেন, দোয়া করবেন, তাই না? হিন্দু ধর্ম অনুযায়ী মাকে যিনি সেবা করবেন, পরিচর্যা করবেন, মা তো অবশ্যই তাকে কি করবেন? আশীর্বাদ দেবেন। আর মায়ের আশীর্বাদে সে কি করবে? জীবনে উন্নতি লাভ করবে।
যেহেতু আমাদের পূর্বপুরুষরা কি ছিল, কৃষিজীবী ছিল, কৃষিকাজ নির্ভর ছিল। আর কৃষিকাজ নির্ভর আমরা জানি, কৃষিকাজ নির্ভর মানেই হচ্ছে গাভী বা গরু। হ্যাঁ, সে গাভী থেকে দুধ হতো, সে গাভী দিয়ে তারা হাল চাষ করতো। এখন এই গাভী থেকে দুধ পাওয়া, গাভী থেকে হাল চাষ করা, এটার জন্য কি প্রয়োজন? খুব হ্যাংলা পাতলা একটা গাভী এরকম কিছু না, খুব সুন্দর, দেখতে শুনতে ভালো, শক্তি সক্ষম সম্পন্ন একটা গাভী প্রয়োজন। তাহলে এই শক্ত সুন্দর গাভী প্রয়োজন, সেই গাভীটা কিভাবে পাবে? অর্থাৎ এই গোমাতার যদি আমরা সেবা করি, অর্থাৎ গাভীকে যদি আমরা ভালো ভালো খাবার দেই, তবেই তো সে হৃষ্টপুষ্ট থাকবে। আর হৃষ্টপুষ্ট থাকলেই সে শক্তি অর্জন করবে। আর যখন তার ভিতরে শক্তি থাকবে, কর্মক্ষম ক্ষমতা থাকবে, তখন তো সে ফসলের মাঠে গিয়ে হাল চাষ করতে পারবে, না হলে তো পারবে না। এই জন্যই কবি এখানে বলছেন, গাভীকে পরিচর্যাকারীকে কি করে? জননী আশীর্বাদ করে। দেখো, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি। আগুন কি করে? সবকিছুকে পুড়িয়ে সূচি করে। হিন্দু ধর্ম অনুযায়ী আগুন সবকিছুকে পুড়িয়ে পবিত্র করে দেয়, সূচি করে দেয়। কবি এখানে উনুনের আগুনে এক উজ্জ্বল জানালার কথা বলছেন। আচ্ছা, আগুন যেভাবে পুড়িয়ে সবকিছু পবিত্র করে দেয়, হ্যাঁ, সেরকম একটা পবিত্র জানালার কথা কবি এখানে প্রত্যাশা করেছেন, যে আগুন যেভাবে সবকিছু পুড়িয়ে খাক করে দেয়, সেরকম একটা স্বাধীনতার একটা স্বাদ আমরা হয়তো গ্রহণ করতে পারবো। এর আগে পরে লাইন আছে যে কবিতার কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি কবিতাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমরা যদি পরিশ্রম, সংগ্রাম এবং কি করতে পারি, স্বাধীনতার আকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা সেই জানালার সন্ধান পাবো, অর্থাৎ মুক্ত বাতাসের সন্ধান আমরা পাবো। যেই বাতাসটা কিভাবে আসবে? আগুন দিয়ে পুড়িয়ে আসবে। মায়ের কোলের ছেলেরা কিসের টানে চলে যায়? মায়ের কোলের ছেলেরা কিসের টানে চলে যায় বলতো? মায়ের কোলের ছেলেরা মুক্তির টানে, স্বাধীনতার টানে চলে যায়। দেশকে স্বাধীন করার জন্য মায়ের ছেলেরা চলে যায়। দেশে যখন যুদ্ধ বাঁধে, যেহেতু বাঙালি পূর্বপুরুষ থেকে কি পরাধীন, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা আন্দোলনের চিন্তা ভাবনা কাজ করত। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা থাকতো। সেই স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা থেকেই কি করতো? মায়ের ছেলেরা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কি করতো? পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য তারা যুদ্ধের দিকে ছুটে যেত। এই শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তারইভাবে নতুন একটি টপিক আলোচনা করলাম, অনুধাবনমূলকগুলো আলোচনা করে দিলাম। আমরা দেখেছি, আমরা এরপরে যে ক্লাসগুলো করব, মানে আমাদের সিলেবাস যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আবার পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিক থেকে কোন কোন জায়গা থেকে আমাদের সৃজনশীল আসতে পারে, সেই সৃজনশীলের জায়গাগুলোকে আমি আইডেন্টিফাই করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যে এই জায়গাগুলো থেকে আমাদের কি আসতে পারে? সৃজনশীল আসতে পারে। তো সেই পর্যন্ত বলতে ভালো থাকো। বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো বন্ধ হয়ে গেছে, বন্ধর শেষে আবার তোমরা ক্লাসে জয়েন করতে পারছো। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পুরোদমে পড়াশোনা শুরু করে দাও। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। দুঃখিত, আমরা একটু মূল্যায়ন করে নিই। কোন দেশে কবি রাষ্ট্র উদ্দেশ্যে দায়িত্ব পালন করেন বলতো? কোন দেশে বলতো? কোন দেশে দায়িত্ব পালন করেন? আমেরিকায়। কোন দেশে দায়িত্ব পালন করেন? আমেরিকায়। আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন বলতো? একটু আগেই করেছি, 1934 সালে। বাড়ির কাজকে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি পড়বা এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে, এবং এই কবিতা সম্পর্কে 10টি তথ্য খাতায় লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।